পর্যায়ে সংগঠন দুর্বল হলে তার প্রভাব ভোটে পড়ে। এখন দেখা যাচ্ছে যে অনলাইনে আপনি যতই সরবর হন, যতই আপনার জনপ্রিয়তা থাকুক, এখন আপনার মাঠ পর্যায়ে কতটা শক্তিশালী এটাই প্রধানত ভোটের সময় বা আপনার ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে বা আপনি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার অনলাইনে দেখা যাচ্ছে যে আপনি অনেক ভালো বা অনেক আপনার পরিচিতি অনেক এগিয়ে আছেন, কিন্তু যে মাঠ পর্যায়ে পরিস্থিতি না থাকে বা হচ্ছে মাঠ পর্যায়ে আপনি অতটা শক্তিশালী না হন, আপনি ভোটারদের আস্থা অর্জন না করতে পারেন, সেক্ষেত্রে আপনি নির্বাচিত হতে পারবেন না। তো এই জন্য মাঠ পর্যায়ের ক্ষেত্রে ব্যাপারটা অনেক শক্তিশালী হতে হবে, ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, তাদেরকে তাদের নার্ভ বুঝতে হবে, নার্ভ বুঝে তাদের সাথে কথা বলতে হবে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে জামাত বিএনপি দুই দলেই অনলাইনে সরবর থাকলেও অফলাইনে কতটা শক্তিশালী সেটা নির্ভর করবে তাদের ভোটের দিনের ব্যাপার, কে নির্বাচিত হবে সেই ক্ষেত্রে। বিএনপির ক্ষেত্রে দেখা যায় তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাসের কারণে অনেক এলাকায় পুরনো কর্মী ও সমর্থক এখনো সক্রিয়, বিশেষ করে গ্রাম, মফল, শহর এলাকায় বিএনপির সাংগঠনিক কাঠামো তুলনামূলক বিস্তৃত। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক চাপ, সাংগঠনিক দুর্বলতার কারণে অনেক জায়গায় তাদের কার্যক্রম নিয়মিত নয়। এটা একটা বাস্তবতা। বিএনপির ক্ষেত্রে আরেকটা ব্যাপার দেখা যায়, তারা তাদের দলীয় পক্ষ থেকে যেই ধরনের মানুষকে মনোনয়ন দিয়েছে, হয়তো কোনো এক কর্মীকে সরি জনপ্রিয় কর্মীকে তারা মনোনয়ন দেয়নি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের দলটা দুইভাবে বিভক্ত হয়ে গেছে, তাদের ভোট ব্যাংক যেটা আছে সেটা দুইভাবে বিভক্ত হয়ে গেছে। আর জামাতের ক্ষেত্রে এটা দেখা যায় যে জামাত এনসিপি জোট যেটা, তারা এই ধরনের কোনো সমস্যার মধ্যে নাই বা জটিলতার মধ্যে নাই, তাদের ভোট ব্যাংক কোনো ভাগ হওয়ার দিকে নাই, কারণ তারা যেখানে একজন প্রার্থী দিয়েছে তাদের নিজস্ব নিজের দলের কোনো বিরোধী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী সেখানে নাই। বিএনপি এই দিক দিয়ে এখানে কিছুটা পিছিয়ে। বিএনপিতে দেখা গেছে যে অনেক দলে অনেক জায়গাতেই তাদের দলের দুই তিনজনও দাঁড়ায় গেছে, একজন হয়তো তাদের দলীয় মনোনয়ন পেয়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে বাকি দুইজন স্বতন্ত্র হয়ে দাঁড়ায় গেছে। এক্ষেত্রে বিএনপি কিছুটা পিছায় আছে, তাদের ভোট ব্যাংক ভাগাভাগি হয়ে গেছে। এখানে আরেকটা বড় কাজ করে যে হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা কে নিচ্ছে। তো আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা ছিল, এবার যারা এটা পাবে তারা দেখা যাবে যে অনেক এগিয়ে থাকবে। তো আওয়ামী লীগের ভোট ব্যাংকটাই অনেকে টার্গেট দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে যে যারা তরুণ তাদের ভোট ব্যাংকটা, এটা কোন দিকে সাপোর্ট বেশি। উম, এটা পর্যালোচনা করলে দেখা যায় যে আহ, জামাতের জোটের পক্ষে বেশি, কারণ তারা হচ্ছে এনসিপি যেহেতু একটি পুরোটাই তরুণ সংগঠন, সেখানে একটু সমর্থন আছে তরুণদের। আর বিএনপি যারা হচ্ছে পুরোনো দিনের, তারা বিএনপি করে আসছে, তারা জিয়ার সৈনিক বা হচ্ছে তারেক জিয়ার রাজনীতিতে যারা অনুসরণ করে আসছে তারাই বিএনপির সমর্থন যোগাচ্ছে। তাই বলে এমনটা না যে বিএনপিতে তরুণদের কোনো সমর্থন নাই, বিএনপিতেও তরুণদের হিউজ একটা সমর্থন রয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে যে ব্যাপারটা দেখা যায়, অনেকে বিএনপিকে চাঁদাবাজ বা হচ্ছে খাম্বা তারেক বলে, তারেক রহমানকে, সরি দুঃখিত, কিন্তু এটা বলে থাকে মানুষজনের মতামত এটা বলে, মানুষ বলে। কারণ এইটা দেখা যায় যে বিদ্যুতের ক্ষেত্রে বিদ্যুৎ দিতে পারেনি, যেটা লুটপাট হয়ে গেছে। কিন্তু ভিন্ন দিকে ভিন্ন চিত্র হচ্ছে জামাতের চিত্রটা, তাদের ক্ষেত্রে সমালোচনাটা কম, কিন্তু বিএনপির ক্ষেত্রে দেখা যায় যে চাঁদাবাজির একটা সমালোচনা আছে বিএনপির, বা হচ্ছে বিএনপি দুর্নীতি রাজনীতির একটা দেখা যায় সমালোচনা আছে। কারণ হচ্ছে বিএনপি নির্বাচন করেছে, তারা নির্বাচিত ছিল, অন্যদিকে জামাত নির্বাচিত ছিল না। বিএনপির ক্ষেত্রে অনেকে বলে যে জামাতের নির্বাচনের সুযোগ ছিল না, তাই তারা এরকম কোনো রিপোর্ট নেই তাদের। কিন্তু ব্যাপারটা এইরকম যে নির্বাচিত হলেই যে আপনি চুরি ডাকাতি ছিনতাই করবেন, ব্যাপারটা এইরকম না। আপনি নির্বাচিত হয়েছেন, আপনার জনগণের দিক দেখতে হবে, জনগণের নিরাপত্তা দেখতে হবে, জনগণের আহ পুরো ব্যাপারটাই জনগণের আপনার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, জনগণের জীবনমানের উন্নতি নিয়ে ভাবতে হবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, মাঠ পর্যায়ে শক্তি শুধু কর্মী সংখ্যায় মাপা যায় না, মানুষের সঙ্গে সম্পর্ক, স্থানীয় সমস্যার ভূমিকা, বিশ্বাসযোগ্যতা এসব বিষয়ে বড় ফ্যাক্টর। অনেক জায়গায় দেখা যায় কোনো সাংগঠনিক শক্ত হলে মানুষের রাস্তা কম,
হ্যাঁ, এই ব্যাপারটা অনেকটাই সত্য বা অনেকটাই আসলে এইটা মানুষের ক্ষেত্রে কাজ করে। ভোটারদের ক্ষেত্রে মানুষের প্রার্থী ভোটারদের আস্থা অর্জন করতে পারতেছে কিনা এই ব্যাপারটা। একজন ভাই বলছেন যে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে জামাতে ইসলামের হাত ধরি। এইখানে আরেকটা বিষয় দেখা যায়, কেউ যদি ন্যায় ইনসাফের কথা বলে সেখানে মানুষজন জামাতে সাপোর্ট করে। আমি বুঝি না ব্যাপারটা কেন। বিএনপি কি ন্যায় ইনসাফের পক্ষ না? এই কথাটা বললে বিএনপির কিছু ভাইও রেগে যায় যে ন্যায় ইনসাফের কথা বললে তারা বলে যে এটা জামাতের পক্ষে কথা বলতেছে। আমি বিএনপির ভাইদের বলবো যে আপনারাও এমন একটা নজির তৈরি করেন যেন ন্যায় ইনসাফটা আপনার দিকে থাকে। চাঁদাবাজি, টেন্ডার মামলা, জমি দখল, এই ব্যাপারগুলো যেন আপনাদের মধ্যে না থাকে। এই ব্যাপারগুলা আপনাদের হচ্ছে এড়িয়ে চললে ন্যায় ইনসাফটা আপনাদের কাছেও রাখা দরকার, বা ন্যায় ইনসাফ কথাটা আপনার দলের সাথেও লাগাই নেন, যেন জনগণের একটা আস্থা তৈরি হয়। তাহলে আপনাদের ভোট ব্যাংকটা বা হচ্ছে আপনার ভোট ব্যাংক বেড়ে যাবে, আপনি ভোট বেশি পাচ্ছেন, ক্ষমতা আসতে পাচ্ছেন। দেখা যাচ্ছে যে আপনি জনগণের আস্থাটা রাখতে পারতেছেন না, জনগণ আপনাকে বিশ্বাস করতেছে না, তাহলে ভোট দিবে কেন? জামাত দেখা যায় যে এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে। তারা তাদের আস্থাটা অর্জন করেছে, তাদের ভোট ব্যাংকটা মানুষের ন্যায় নীতি ইনসাফের পক্ষে চলে, তাদের সংগঠন কারো থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা হামলা এগুলো করে না। দেখা যায় যে দুই দলই ত্যাগী, কিন্তু কিছুটা এদিক সেদিক আর কি ন্যায় ইনসাফের দিক দিয়ে দেখতে গেলে। তো জামাত এই দিক দিয়ে অনেকটা এগিয়ে বলা যায়। বর্তমান প্রেক্ষাপটে বলা যায় মাঠ পর্যায়ে শক্তি এলাকা অনুযায়ী ভিন্ন। কোথাও বিএনপি এগিয়ে, কোথাও জামাত এগিয়ে, তুলনামূলকভাবে সংগঠিত। এই বাস্তবতা বোঝা না গেলেও নির্বাচনী বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যাবে। জামাত বিএনপি দেখা যায় যে এক জায়গায় জামাতের ভোট বেশি, এক জায়গায় বিএনপির ভোট বেশি। কিন্তু বর্তমানে জামাত যে একটা ব্যাপার বর্তমানে হয়েছে, জামাতের গণজোয়ার যেটা বলা যায়, এখানে দেখা যায় তারা নারীদের সামনে নিয়ে আসছে, যার কারণে জামাত অনেকটা এগিয়ে গেছে। তারা যেই জামাতের বিরুদ্ধে যেই একটা এলিগেশন ছিল যে তারা নারীদের স্বাধীনতা দিবে না, তারা নারীদের পোশাক পরতে দিবে না, কিন্তু রিসেন্ট পাস্ট সময়ে যে বড় বড় সমাবেশ বা মিছিলগুলো হয়েছে জামাতের, সেগুলোতে কিন্তু নারীরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এই গণজোয়ারটা যে দেখা গেছে নারীদের মধ্যে, বা জামাতের যে গণজোয়ারটা নিতে পারছে, এটাই অনেক বড় একটা বিশাল জামাতের সফলতা বলা যায়। দেখা যাক এই ব্যাপারটা পরবর্তী কালকের দিনে কাজে আসে কিনা জামাতের। কারণ হচ্ছে এটা শুধু দেখানো না, যদি কাজে লাগাতে পারে, ভোট নিয়ে আসতে পারে জনগণের কাছ থেকে, বা এই নারীদের ভোটটা পায়, তাহলে দেখা যাবে জামাতে এগিয়ে থাকবে অনেক বেশি। বিএনপি নারীদের অধিকারের কথা বললেও তাদের কিন্তু এই ধরনের বড় বড় মিছিল বা হচ্ছে বড় বড় সমাবেশ এখনো দেখা যায়নি। জামাতের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে নারীদের বিশাল সমাবেশ দেখা গেছে 3-4 মিনিট, সরি, অনেক লম্বা বিশাল, যেটা গুণে শেষ করা যাবে না, এরকমের একটা সমাবেশ বা মিছিল জামাতের ক্ষেত্রে দেখা গেছে। তো এই ভোটটা জামাত কিছুটা এগিয়ে থাকবে বিএনপির ক্ষেত্রে। বিএনপির আবার দেখা যাবে যে তাদের পুরানো যে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে, তারা এই ভোটটাতে এগিয়ে থাকবে কিছুটা। তারা দলের কিছু তাদের নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। আরেকটা ব্যাপার দেখা যায়, এই ভোট ব্যাংক থাকলেও তাদের ভোট ব্যাংকটা কিন্তু ভাগাভাগি হয়ে গিয়েছে। নিরাপদ বাংলাদেশ করতে জামাতে ইসলামের হাত ধরিয়ে 11 দলীয় জোটকে ভোট দিন। কথাটা সত্য কিছুটা, কারণ দেখা যায় যে বিএনপি, আমার পার্সোনাল মতামত যেটা, দেখা যায় বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি সব জায়গায় এগুলাতে যেগুলো জড়িত দিয়েছে বিএনপির নাম। তো বিএনপির উচিত কেন্দ্রীয় ব্যাপার থেকে, যে কেন্দ্রীয় তাদের এই ব্যাপারটা মেনটেন করা, যেন চাঁদাবাজি না হয়, লুটতারাজ এগুলো না হয় বিএনপির কর্মীরা। আমি জানি না বিএনপির কর্মীরা এই ধরনের কাজ কেন করে, বা এই ধরনের তাদের ব্যাপার স্যাপার কেন চলে। তাদের কেন্দ্র থেকে অবশ্যই নির্দেশনা দেওয়া উচিত, বা এই ব্যাপারটা মেনটেন করা উচিত, তাহলে বিএনপি আরেকটু এগিয়ে যাবে। এখন দেখি গ্রাম বনাম শহর ভোট টেন্ডার, কোথায় কার ভোট বেশি, কোথায় কে এগিয়ে থাকবে, গ্রামে কার ভোট বেশি, শহরে কার ভোট বেশি। গ্রাম ও শহর ভোটার আচরণের পার্থক্য বাংলাদেশ দীর্ঘদিন একটি বাস্তবতা। গ্রামের ভোটাররা সাধারণত ব্যক্তিগত সম্পর্ক, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং এলাকার সরাসরি সমস্যার উপর গুরুত্ব দেন। কে রাস্তা করছে, কে বিপদে পাশে দাঁড়িয়েছে,
এইসব বিষয়ের বড় ফ্যাক্টর। গ্রামের মানুষরা আরেকটা বিষয় দেখেন যে তারা তাদেরকে নিরাপদ, তারা কার কাছে নিরাপদ মনে করছে, কার কাছে সেফ ফিল করছে, কে তাকে এসে হুমকি দিবে না, কে তার উপর অত্যাচার করবে না, এই ব্যাপারটাও দেখেন। গ্রামের মানুষরা যেটা দেখে যে কার সাথে সম্পর্ক ভালো, কে ভালোভাবে তাদেরকে সেফলি তাদের অধিকারগুলো বুঝাই দিবে, তাদের সমস্যার কথা শুনবে, কার কাছে তারা ইজিলি যেতে পারবে, এই ব্যাপারটাতে তারা বেশি বিশ্বাস করে। গ্রামে আরেকটা ব্যাপার যেটা দেখা যায় যে গ্রামের মানুষরা কিছুটা ম্যানিপুলেট হয়ে যায়। একজন কোথায় ভোট দিবে সেই ক্ষেত্রে গ্রামের মানুষরা তার আত্মীয় যেখানে ভোট দিবে সেখানেও সে ভোট দিয়ে দেয়। তো এই জায়গাটায় যে কাজ করতে পারবে বেশি, তার ভোট ব্যাংকটা বেশি। শহরের ভোটাররা তুলনামূলক ইস্যু ভিত্তিক, তারা অর্থনীতি, চাকরি, ব্যবসার সুযোগ, শিক্ষা ও ব্যবস্থার মতো বিষয় নিয়ে বেশি ভাবেন। শহরের রাজনৈতিক সচেতনামূলক বেশি এবং ভিন্ন মাধ্যম থেকে তথ্য পাওয়ার সুযোগ বেশি। এই ক্ষেত্রে এই ব্যাপারটা আসলেই সত্য, যেহেতু শহরের মানুষজন তারা তাদের এক্সপেন্সিভ ব্যবসা বা তাদের আত্মীয় স্বজনও কাছাকাছি অনেক বেশি থাকে না, তো এই জন্য তাদেরকে প্রভাবিত করে না। তারা দেখে যে চাকরির সুযোগ কোথায় কোথায় চাঁদা হচ্ছে না। ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে আমার ব্যবসার কে চাঁদাবাজি করবে, কে চাঁদাবাজি করবে না। আমি শহরে রাস্তায় বের হলে কোন দল আসলে চুরি হবে, কোন দল আসলে চুরি হবে না, এই ব্যাপারগুলোই দেখেন। এই দিক দিয়ে দেখতে গেলে যে জামাত এগিয়ে কিছুটা শহরের ক্ষেত্রেও। কিছু কিছু আবার শহরে আরেকটা আছে, ভোট ব্যাংক আছে শহরে বিএনপির, যারা অনেকদিন থেকে বিএনপির ভোট করে আসছে। এই ব্যাপারটাও অনেক কাজে দেয় বিএনপির ক্ষেত্রে। এই পার্থক্যের কারণে রাজনৈতিক দলগুলোর কৌশলও আলাদা হয়। গ্রাম সংগঠন, ব্যক্তি যোগাযোগ গুরুত্বপূর্ণ, শহরে বার্তা, নীতিগত অবস্থান, কাজও বেশি। হ্যাঁ, এটা দেখা যায় যে আপনারা তাসনিম জারার ক্ষেত্রে দেখতে পারবেন, সে বেশি বেশি নীতিগত কথা বা হচ্ছে তার প্রচারণাটা টোটালি আলাদা। শহর কেন্দ্রিক যেহেতু সে ভোট, গ্রামের ক্ষেত্রে এইটা কিন্তু কার্যকর হতো কিনা এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। তো শহরের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেক বেশি কার্যকর। তার জনপ্রিয়তা, অনলাইনে সে কতটা অ্যাক্টিভ, দেখা যায় যে শহরের মানুষ প্রত্যেকের কাছে ফোন, সে অনলাইনে যত অ্যাক্টিভ বা অনলাইনে যত ব্যবসা আসবে, যত সে অ্যাক্টিভ হতে পারবে, মানুষের আস্থা মানুষের কাছে তত বেশি পৌঁছাতে পারবে। গ্রামের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু টোটালি আলাদা। গ্রামের মানুষ অত বেশি ফোন চালায় না শহরের মানুষের তুলনায়। গ্রামের মানুষের দেখা যায় যে অনেক ভোট আছে যে বয়স্ক বা হচ্ছে সরি বয়স্ক, যাদের কাছে ফোন নাই। এই ভোট ব্যাংকটাও কিন্তু বিশাল। তো এই জায়গায় আপনার মানুষের দ্বারে দ্বারে গিয়ে আগাইতে হবে, দ্বারে দ্বারে যেতে হবে, আপনার কর্মী বাড়াইতে হবে। কিন্তু দেখা এই ক্ষেত্রে জামাত বিএনপির কথা যদি বলি, গ্রামের চিত্রটা কিরকম হয়, দেখা যায় যে বিএনপির এক্ষেত্রে প্রভাবটা বেশি, তারা ক্ষমতা প্রদর্শন করে, যার কারণে মানুষের মধ্যে একটু ভয় কাজ করে, ভীতি কাজ করে যে আমি কাকে ভোট দিব, দিব না, বিএনপি কে দিব কি দিব না, এই একটা ভীতি থেকে যায়। আর জামাতের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, তাদের যে কর্মীরা থাকে, তারা কোনো ক্ষমতা প্রদর্শন করে না বা চাঁদাবাজি এগুলা, গ্রামের মানুষের উপর কোনো অত্যাচার, এগুলা সাধারণত দেখা যায় না। যার কারণে গ্রামের মানুষ একটু জামাতের প্রতি একটু আস্থা অর্জন করতে পারে বা জামাতের প্রতি আস্থা থাকে। এই পার্থক্যের কারণে রাজনৈতিক দলগুলো কৌশল আলাদা হয়। বর্তমান সময়ে এই পার্থক্য কিছুটা হলেও পুরোপুরি দূর হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রামে পৌঁছেছে, কিন্তু বাস্তব জীবনের প্রভাব এখনো গ্রামে কাজ বেশি করে। আমি যেটা বলতেছিলাম যে এই প্রভাবটা গ্রামের মধ্যে কাজ করে না সামাজিক যোগাযোগ, কিন্তু কিছুটা যা তরুণ, তাদের কাছে তো ফোন অ্যাভেলেবেল হয়ে গেছে, বা কিছু ম্যাক্সিমাম মানুষের কাছে ফোন অ্যাভেলেবেল হয়ে গেছে। তো গ্রামের ক্ষেত্রে অনলাইনে প্রেজেন্টেশন সাথে সাথে অফলাইনে প্রেজেন্ট থাকাটাও অনেক জরুরি, অনেক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তরুণ ভোটাররা কাকে গুরুত্ব দিচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা বিশাল ভোট ব্যাংক, যারা তরুণ তারা কাকে গুরুত্ব দিচ্ছে। তরুণ ভোটাররা এখন আর শুধু ঐতিহ্য, পারিবারিক, রাজনৈতিক উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় না, তারা প্রশ্ন করে এই দল আমার ভবিষ্যৎ নিয়ে কি বদলাবে, চাকরি কি হবে, নিরাপদ জীবন কি পাবো, চাঁদাবাজি কি হবে 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 কি হবে না, কে ন্যায়ের পথে আছে, কে ইনসাফের পথে আছে, এই ব্যাপারগুলো তরুণ ভোটাররা দেখে থাকেন। এক্ষেত্রে বলা যায় যে জামাতের ভোট ব্যাংকটা অনেক বেশি তরুণ ভোটারদের ক্ষেত্রে, বিএনপির ক্ষেত্রে যেই ভোট ব্যাংকটা খুবই নগণ্য, খুবই কম। তো বিএনপি এই দিক দিয়ে অনেক আগায় আছে, সরি দুঃখিত, জামাত এই দিক দিয়ে অনেক আগায় আছে। তরুণদের কাছে সবচেয়ে বড় ইস্যু হলো কর্মসংস্থান, প্রযুক্তি, যোগাযোগ, শিক্ষা ও স্বাধীন মতামত প্রকাশের
পরিবেশ, যে দল এসব নিয়ে বাস্তব পরিকল্পনা করে দেখতে পারে, তরুণরা সেদিকেই ঝুঁকছে। এই দিক দিয়ে জামাত বিএনপি দুই দলেরই কাজ করার দরকার। এখন দলীয় নামের চেয়ে বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। তরুণরা কথা শুনতে চায় কম, ফল দেখতে চায় বেশি। তরুণরা আসলে কাজ দেখতে চায়। কাজ ছাড়া তরুণরা ভোট দিতে পারবে না। যে দল যত বেশি কাজ করবে, তরুণরা সেই দলের ভোট পাবে বেশি। সেই দল তরুণদের ভোট পাবে বেশি। তরুণদের ভোট ব্যাংক যেখানে, তরুণরা যেখানে ভোটটা দিবে, ইনশাল্লাহ আশা করা যাচ্ছে সেই দলে জয় হবে। পরিশেষে আমিও বলতে চাই যে ভোটটা ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। আহ, যদিও এখন বিএনপির ভাইরা মনে করবে যে আমি জামাতের প্রচারণা করতেছি, কারণ ন্যায় ইনসাফ বলতেই মানুষজন বা সবাই জামাতকেই বোঝে। বিএনপি কে কেন বোঝা হয় না ন্যায় ইনসাফের পক্ষে? বিএনপিরও উচিত এই ন্যায় ইনসাফটা তাদেরও দলের সাথে যোগ দেওয়া। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এইসব ব্যাপারগুলো বন্ধ করা, বন্ধ করে এগিয়ে থাকা, জামাতে ন্যায় ইনসাফের পথে আসা। তাহলে আশা করতেছি বিএনপি, যদিও এখন সময় নাই এই বিষয়গুলা পরিহার করা বা এই বিষয়গুলা থেকে দূরে থাকার, বা এই বিষয়গুলো মানুষ আমরা সরে গেছি, এটা আরো অনেক আগে করা দরকার ছিল। যখন শেখ হাসিনার পতন হয়েছিল তখন থেকে বিএনপির উচিত ছিল এই ব্যাপারগুলোতে গুরুত্ব দেওয়া, চাঁদাবাজি না করা, চুরি ছিনতাই এগুলো থেকে দূরে থাকা। বিএনপির নামের সাথে অতীত থেকে এই ব্যাপারগুলো জড়িয়ে গেছে, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, এই ব্যাপারগুলা। তো এই ব্যাপারগুলো যদি বিএনপি দূরে থাকতে পারে পারতো, দেখা যাইতো যে তাদের আরো কিছুটা জনপ্রিয়তা বেড়ে যেত, তরুণদের আস্থা অর্জন করতে পারত। তো এখনো বলা যায় না যে কে কোন ভোটটা কোন দিকে যাবে, কে নির্বাচিত হবে আর কে নির্বাচিত হবে না। তারপর দেখা যাক অর্থনীতি ও নিত্য পণ্যের দাম ভোটে প্রভাব ফেলে। হ্যাঁ, ব্যাপারটা অবশ্যই ঠিক। শেখ হাসিনার আমলে যে হারে অর্থনীতি বা প্রোডাক্টের দাম ছিল, জিনিসপত্রে হাত দেওয়া যেত না। দেখা যায় যে ইউনূস সরকার এই দিক থেকে কিছুটা সফল ছিল। জিনিসপত্রের দাম, নিত্যপণ্য জিনিসের দাম হাতের নাগালে ছিল ইউনূস সরকার। এই ব্যাপারটা জামাত আর বিএনপির ক্ষেত্রে, জামাত যেহেতু এখনো ক্ষমতা আসেনি, বিএনপি ক্ষমতা ছিল। বিএনপির আমলে দেখা যেত যে নিত্যপণ্যের দাম অনেক বেশি। সারের একটা যে ব্যাপার ছিল, কৃষকরা সার পেত না, সারের জন্য গুলি ছুটতে হয়েছে বিএনপি। বিএনপির সময় বিদ্যুৎ পায়নি জনগণ ঠিক মতো। এই ব্যাপারগুলো, দুর্ভিক্ষগুলো বা এই সংকটগুলো বিএনপির সময় ছিল। জামাত যেহেতু ভোটে যায়নি, তো এই ব্যাপারগুলো জামাতের জন্য বলা যায় না। হ্যাঁ, বিএনপির ক্ষেত্রে বললে বলা যায় যে বিএনপির আমলে এখনো অনেক খাম্বা বা হচ্ছে কারেন্টের পিলার যেগুলা তারবিহীন আমাদের এলাকায় আছে। হাসিনা যেগুলো পরবর্তীতে খাম্বা থাকলে ওগুলোতে সংযোগ দেয়নি, নতুন করে খাম্বা দিয়ে তারপরে সংযোগ দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ স্বৈরাচার থাকলেও দেখা যায় যে আওয়ামী লীগ অনেক কাজ করেছে। যদিও বা সে লুটপাট না করলে কাজটা আরো অনেক বেশি হতে পারতো, বাংলাদেশ অনেক উন্নত হয়ে যেতে পারতো। অনেক অনেক স্ট্রাকচার তৈরি করেছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি কার্ড নামে যেটা চালাচ্ছে এখন বিএনপি, সেই ফ্যামিলি কার্ডটা অনেক আগে আওয়ামী লীগ চালু করে দিয়ে গিয়েছে, যেহেতু সে স্বৈরাচার ছিল। আওয়ামী লীগ আরেকটা ব্যাপার করেছে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ব্যাপারগুলো আওয়ামী লীগ নিয়ে চলে আসছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা গরিব দুস্থ ছিল, আওয়ামী লীগের প্রতি কিছুটা আস্থা ছিল ওই মানুষজনদের। তো এখন বিএনপি এই ব্যাপারটা নিয়ে আসতে পারবে কিনা, জামাত এই ব্যাপারটা নিয়ে আসতে পারবে কিনা, আস্থা পরবর্তী সময় তারা কি ধরনের কাজ করবে, পুরোটাই নির্ভর করছে তাদের উপর। নিত্যপণ্যের দাম ভোটের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী প্রভাবক। চাল, ডাল, তেল, গ্যাস এসব প্রতিদিন মানুষের নিত্য জীবনের সাথে যুক্ত। মানুষ রাজনীতি ঝুঁকুক বা না ঝুঁকুক বাজার বুঝে। যখন মানুষের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকে না, তখন তারা পরবর্তীতে চায় এই পরিবর্তনের আকাঙ্ক্ষা ভোটে প্রভাবিত হয়। অর্থনীতি তাই শুধু একটি ইস্যু নয়, এটি ভোটের একটি মূল চালিকা শক্তি। আসলে অর্থনীতিটাই ভোটের মূল চালিকা শক্তি। মানুষজন নিত্যপণ্যের দাম বা নিত্যপণ্যের জিনিসের সাথে কিভাবে থাকতেছে, এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি আস্থা অর্জন করে। উম,
তো আজকের লাইভ এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিয়ে আমরা সরাসরি মাঠের আপডেট নিয়ে চলে আসবো, যে নির্বাচনে কে এগিয়ে আছে। এইটা তো ছিল আমাদের আলোচনা। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমরা আরো নতুন আপডেট নিয়ে আসবো, যে মাঠ পর্যায়ে দেখাবো যে কে কতটা এগিয়ে আছে, এখন মাঠের অবস্থা কি, কোন দল কিভাবে রাজনীতি পরিচালনা করতেছে, যদিও পরিচালনা এখন বন্ধ। এই ব্যাপারগুলো আমরা অবশ্যই দেখাবো পরবর্তী সময়ে। আজকে দেখাবো, কালকে দেখাবো, আমরা পুরোটা সময় লাইভ কাভার করার চেষ্টা করবো এই ব্যাপারগুলো। আমরা মাঠ পর্যায়ে ভোট কেন্দ্রের ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বা লাইভটা এই পর্যন্তই ছিল। যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না, বা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমরা পরবর্তী আপডেটে অবশ্যই আরো মাঠ পর্যায়ের ব্যাপারগুলো তুলে ধরবো। জনগণ কি চাচ্ছে, জনগণের চাহিদা কি, কার ভোট ব্যাংক বেশি, কে ভোট পাচ্ছে, কে নির্বাচিত হতে যাচ্ছে, এই ব্যাপারগুলো সবগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে যাব যে কার মাঠটা গরম বেশি, সাধারণ মানুষ কাকে চাচ্ছে, একজন রিক্সা চালক কাকে চায়, একজন দিনমজুর কাকে চায়, একজন চাকরিজীবী কাকে চায়, একজন ব্যবসায়ী কাকে চান, একজন রাজনৈতিক দলে কাকে চান, রাজনৈতিক দলের মধ্যে মতামত থাকতে পারে কিনা, এই ব্যাপারগুলো সবগুলোই আমরা তুলে ধরবো। আমরা বিএনপির যেমন দেখবো, জামাতের দেখবো, এনসিপির দেখবো, এবং ভিপি নুরুরের দলের দেখবো, আমতারেক, সবার এই ব্যাপারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে। সরাসরি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।